আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে পরমাণুর গঠন, ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার। সেই চ্যাপ্টারের আর অল্প কিছু অংশই বাকি আছে। আজকে আমি কোয়ান্টাম নাম্বার যেগুলো পড়িয়েছি সেগুলো সম্পর্কে কিছু আলোচনা করব। দেখব যে কোন কোয়ান্টাম নাম্বারের সেটটি সঠিক এবং কোনটা সঠিক নয়। এগুলো খুব কনফিউজিং থাকে, ওই জন্য এটা নিয়ে একটা ভিডিও করবো ভেবেছিলাম, তাই করছি। প্রথমে দেখি এই যে 4টে কোয়ান্টাম নাম্বারের একটা অ্যাটমের বা 4টে সেট দেওয়া আছে। 4টে একটা অ্যাটমের হতে পারে, ডিফারেন্ট অ্যাটমের হতে পারে, হোয়াট এভার মেবি, বাট এখানে একটা সেট দেওয়া আছে কোয়ান্টাম নাম্বারের। প্রথম সেট, দ্বিতীয় সেট, তৃতীয় সেট, চতুর্থ সেট। আমাদেরকে বলতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। যদি ভুল হয় কী কারণে ভুল, সঠিক হলে তো ঠিকই আছে। প্রথমটা দেখা যাক, n = 3। n যদি 3 হয়, l এর ভ্যালু কী কী হতে পারে? আমরা জানি n যদি 3 হয়, l এর ভ্যালু হতে পারে n = 3, l হতে পারে 0 to n - 1, 0 to n - 1। তাহলে কী হতে পারে? 0 1 2, n - 1 মানে 2, 0 1 2, n = 3, তাহলে 2 0 1 2, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। এখানে 0 আছে, তো ঠিক আছে, সঠিক। এবার তাহলে এল এর ভ্যালুটা ঠিক আছে। এবার দেখব এম এর ভ্যালু। এম এর ভ্যালুটা কীভাবে দেখি? এল এর ভ্যালু জানলে আমরা এম এর ভ্যালু জানতাম। এম এর মানটা কী কী জানতাম আমরা? এম সমান হবে -l to +l ইনক্লুডিং 0। তাহলে এল কত? 0। তাহলে এম কী হবে? -0 to +0, সো এম শুড অলসো বি 0। ওকে, এমটাও 0 হবে, তাই জন্য এম 0 হয়েছে। আর এস তো প্লাস আপ, সো এই সেটটা ঠিক আছে। এবার হচ্ছে এইটা সেটটা দেখি, 4, n = 4। n = 4 হলে l = কী হতে পারে? 0 to n - 1, 0 to n - 1 মানে 0 to 3। l = 4 কখনোই হতে পারে না, সো এই যে পার্টটা ভুল আছে, এটা ভুল, মানে পুরো সেটটাই ভুল, ছেড়ে দিলাম। এবার পরেরটায় আসছি, n = 3, l কী হতে পারে? n = 3 মানে l কী হতে পারে? দেখলাম 0 1 2, এখানে 2 আছে, তো এটা ঠিক আছে। এবার l যদি 2 হয় তো m কত হতে পারে? l 2 হলে l 2, তাহলে m কী হতে পারে? m হতে পারে -2 to +2, এইগুলো হতে পারে। -2 থেকে +2 এর মধ্যে যে কোনো একটা, তার মধ্যে -3 পড়ছে না, সো এটা ভুল আছে। আগেরটা এটা ভুল, এটা ভুল, এটা ভুল মানে পুরো সেটটাই ভুল। এবার 4 নম্বর, n = হচ্ছে -2, যেটাই ইম্পসিবল। কেন? আমরা প্রথমেই শুনেছি n হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার, n শুড বি আ পজিটিভ ইন্টিজার, ওই জন্য এটা ভুল আছে। এইভাবে আমাদেরকে দেখতে হবে। এবার আমি দেখবো যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, পাউলির অপবর্জন নীতি। একবার বলে দিচ্ছি, একবার পাউলি অপবর্জন নীতি বলছে একটা কোনো অ্যাটমের ভিতরে যে কোনো অরবিটালে আছে, একটা অ্যাটমের ভিতরে যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনো ইকুয়াল হবে না, সমান হবে না। আবার বলছি, একটা অ্যাটমের ভিতরে যে কোনো দুটো ইলেকট্রনের ক্ষেত্রে 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই ইকুয়াল হবে না। যে কোনো দুটো একটা না একটা কোয়ান্টাম সংখ্যাতে তাদের ডিফার হবেই, পার্থক্য হবেই।
তাহলে একটা চেক করা যাক। আমি মনে করলাম তোমরা যে কোনো একটা ইচ্ছে নিতে পারো। আমি মনে করলাম ম্যাগনেসিয়াম নিচ্ছি। ম্যাগনেসিয়ামের শেষ কক্ষ দেখি আগে 1s2 2s2 2p6, ম্যাগনেসিয়ামের 12 3s2। এই আমি 3s2 দুটো ইলেকট্রন নিচ্ছি। বক্স ডায়াগ্রাম করি এটার। এই দুটো ইলেকট্রনের আমি 4টে কোয়ান্টাম সংখ্যার মান দেখব। তো এই দুটো ইলেকট্রন, প্রথমে এটাকে 1 মার্ক করেছি, এটাকে 2 দিয়ে মার্ক করেছি, জাস্ট টু আইডেন্টিফাই করার জন্য। তাহলে প্রথম 1 নম্বর মার্কের 4টে কোয়ান্টাম সংখ্যার মান দেখব, n l m s। তাহলে 1 নম্বর ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান। 1 নম্বর ইলেকট্রনটা কত নম্বরে আছে? 3s। তাহলে 3s মানে l কত? 0। s মানে হচ্ছে l0। এবার l0 হলে m কত হয়েছে? 0। আর তো কোনো অপশান নেই m এর। s হচ্ছে প্লাস হাফ। যে সেকেন্ডে n কত? n3। l কত? সে s অরবিটালে আছে ইলেকট্রনটা, 0। m কত? সেও 0। তিনটেই সমান হয়ে গেছে, কিন্তু s কত? ডাউন স্পিনে আছে, সো মাইনাস হাফ। সো দেখা যাচ্ছে যে এই কটা সব সমান, কিন্তু তারা এইটাতে না এটাতে পার্থক্য করছে। তাহলে একটা না একটা সেটে তাদের গন্ডগোল হবেই, মানে সেম হবে না। দিস ইজ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। যে কোনো দুটো অ্যাটমের যে কোনো দুটো ইলেকট্রনের 4টে কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হবে না। তোমরা আরও এক্সাম্পল নিয়ে দেখতে পারো, ঠিক আছে? আমি আর এক্সাম্পলে যাচ্ছি না এখন। এবার আমি দেখবো যে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে আমি কি করে প্রমাণ করব যে একটা অরবিটালের ভিতরে একটা অরবিটাল, একটা সাব অরবিটাল, মানে একটা বক্স, দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না। এই সাব অরবিটাল বা বক্সের ভিতরে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এইটা আমাকে প্রুভ করতে হবে। তোমরা কোশ্চেন লিখে নাও যে একটি সাব অরবিটালের ভিতরে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল থেকে প্রমাণ করো। তাহলে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের, এইটা দিয়েই আমি এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। ম্যাগনেসিয়াম নিলাম 3s2 শেষ কক্ষে মনে করলাম, অবশ্য 3s2 শেষ কক্ষে ইলেকট্রন থাকবে না, ঠিক আছে? আমি মনে করলাম 3 আছে, s আছে, সেখানে 3টে ইলেকট্রন আছে, একটা, দুটো, আর একটা ইলেকট্রন রাখতে গেলে নিশ্চয়ই হয় আপ স্পিনে বা ডাউন স্পিনে রাখতে হবে। আমি আপ স্পিনে রেখে দিলাম। তাহলে এটাকে 1 নাম্বার দিয়েছি, এটা হচ্ছে 2 নাম্বার, এই ইলেকট্রনটাকে 3 নাম্বার দিয়েছি। এইবার আমি এদের 4টে কোয়ান্টাম সংখ্যার মান বের করছি। মনে করেছি 3s আছে আমার সুবিধার জন্য। তাহলে 1 নম্বর ইলেকট্রনে 3 0 0 প্লাস আপ হয়ে গেছে, 2 নম্বর ইলেকট্রনে 3 0 0 মাইনাস আপ হয়ে গেছে। 3 নম্বর ইলেকট্রন দেখি, 3 নম্বর ইলেকট্রনে কী আছে? তাহলে 3তেই আছে 0 0, এটা কোথায়? আপ স্পিনে আছে, তাহলে প্লাস আপ। তাহলে এবার দেখা যাচ্ছে যে এই যে দুটো ইলেকট্রন, এইটা আর এইটা, এদের ক্ষেত্রে 4টে কোয়ান্টাম সংখ্যার মান সমান হয়ে গেছে, হুইচ ইজ নট পসিবল অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। পাউলি অপবর্জন নীতি অনুযায়ী এটা সম্ভব না। 3 0 0 প্লাস আপ, 3 0 0 প্লাস আপ। তাই জন্য যেহেতু সম্ভব না, তাই জন্য একটা সাব অরবিটালে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। বোঝা গেল? এবার আসছি n+l রুল। n+l রুলটা কী বলছে যে আচ্ছা, আউপো প্রিন্সিপালে আমরা দেখেছি যে অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে ঢুকছে। সেই ইলেকট্রনগুলো আউপো প্রিন্সিপাল অনুযায়ী আমরা মেনে নিয়েছি, মানে তার কোনো প্রুফ বা ম্যাথামেটিক্যাল একটা এক্সপ্রেশন দিয়ে এগুলো ছিল না। কিন্তু এই n+l রুলটা ওইটাকে ডিনোট করে দিচ্ছে। আমি ভালো করে ব্যাখ্যা করছি। প্রথমে আমি ধরলাম যে ধরলাম 2s আর 3p, এর মধ্যে কোথায় ইলেকট্রন আগে ঢুকবে? তার জন্য আমাকে কী দেখতে হবে? n+l রুল। n হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, l হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার।
তাহলে আমি 2s এর জন্য আগে বার করি। 2s এর n কত 2, n প্লাস l, তাহলে দেখলে পাবো যে n হচ্ছে 2, s কত 0, কেন s এর জন্য l হচ্ছে 0, তাহলে 2 প্লাস 0 সমান 2। 3p এর জন্য কত 3p, n কত 3, p এর জন্য l কত 1, তাহলে 3p হচ্ছে 4, তাহলে n প্লাস l হচ্ছে 4 হয়ে গেল 2s 3p। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যার, এখন আমি বের করলাম, এবার দেখব যে যার n প্লাস l কম, n প্লাস l যার কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে, যার n প্লাস l কম সেখানে গিয়ে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে আমরা অবভিয়াসলি ফ্রম আউটবাউ প্রিন্সিপাল এটা দেখতে পেয়েছি যে 2s অরবিটালে ইলেকট্রন আগে ঢুকছে, কেন তার n প্লাস l কম। এখন আউটবাউ প্রিন্সিপাল অনুযায়ী আমরা জাস্ট ছবিটা ডায়াগ্রামটা মনে রেখেছিলাম, এখন n প্লাস l দিয়ে আমি সেটাকে এক্সপ্লেন হয়ে গেল। এবার আমাদের বিতর্কিত কিছু আছে 3d আর 4s, কোথায় ইলেকট্রন আগে ঢুকবে। মনে হয় যে 3d শেষ, যাই হোক কোথায় আগে ঢুকবে দেখা যায়। 3d আর 4s এর মধ্যে ইলেকট্রন আগে কোথায় ঢুকবে, তাহলে বার করো আমার সঙ্গে সঙ্গে। 3d n প্লাস l কত, 3d n, 3 এর n কত 3, d মানে l কত 2, সো n প্লাস l হচ্ছে ফর 3d অরবিটাল হচ্ছে n মানে d অরবিটাল ক্ষেত্রে l কত 2 হয়, n হচ্ছে 3, তাহলে 5। 4s অরবিটাল n প্লাস l কত হবে 4 প্লাস s মানে 0, 4, তাহলে কার বেশি, এইটার বেশি, কার কম, এটার কম, যার কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে, তাই জন্য 4s অরবিটালে আগে ঢুকবে 3dর আগে। 3d অরবিটাল ভর্তি হওয়া শুরু হওয়ার আগে 4s অরবিটালে আগে ঢুকবে ইলেকট্রন, বোঝা গেল। এবার দেখি 3p আর 4s, আমরা অবভিয়াসলি জানি যে 3pতে ইলেকট্রন আগে ঢুকবে, কেন সেটা আমাকে দেখতে হবে, n প্লাস l দিয়ে আমাকে এক্সপ্লেন করতে হবে। আউটবাউ প্রিন্সিপাল থেকে আমরা জানছি 3pর জন্য n প্লাস l কত, 3pর জন্য n কত 3, l কত, p অরবিটাল মানে l হচ্ছে 1, তাহলে 4। 4s এর জন্য কত, 4s এর জন্য n হচ্ছে 4, s অরবিটাল 0, সো 4। এবার দুটোর ভ্যালু তো সমান চলে এলো, এবার কি করব, এখানে বলছে যে যেখানে যদি দুটো n প্লাস l ক্যালকুলেশন করতে গিয়ে দুটোর মানই যদি ইকুয়াল চলে আসে, তাহলে যেটার n এর ভ্যালু কম সেখানে ইলেকট্রন আগে ঢুকবে, যার n ভ্যালু কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে কার n ভ্যালু কম 3p, তাই জন্য 3pতে ইলেকট্রন আগে ঢুকবে, বোঝা গেল। এই ছিল n প্লাস l রুল। এবার আসছি চৌম্বকীয় ভ্রামক, ম্যাগনেটিক মুভমেন্ট। ম্যাগনেটিক মুভমেন্টে বুঝতে গেলে আমাকে আগে জানতে হবে ম্যাগনেটিক সাবস্টেন্স কী কী আছে। ম্যাগনেটিক সাবস্টেন্স আমরা আপাতত দুটো জানবো, এরপরে অনেক কিছু জানবো, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক, আরও 3 প্রকারের আছে। ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স কি, যেগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা খুব আকর্ষিত হয় না, বিকর্ষিত, সামান্য অল্প পরিমাণে বিকর্ষিত হতে পারে, আকর্ষিত হয় না। চুম্বক ক্ষেত্রের উপর চুম্বক ক্ষেত্রের ওর উপরে প্রভাব খুবই কম। তাহলে তার মানে কি, এইটা যদি সেই সাবস্টেন্সটা হয়, এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স চুম্বক বলরেখাগুলো এই সাবস্টেন্সকে অ্যাভয়েড করে চলে যায়, এইভাবে ওর ভিতর দিয়ে যায় না, ওই সাবস্টেন্সকে অ্যাভয়েড করে যায়, কিছুটা বিকর্ষণ বল দেখায়। এইটা হচ্ছে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এবার ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স এটা। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কি, চুম্বক ক্ষেত্রে আকৃষ্ট হয়। এখন আমরা বলছি ডায়াম্যাগনেটিকের থেকে ওটা তীব্রভাবে আকৃষ্ট হয়। এটা যদি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হয়, চুম্বক বলরেখাগুলো এর ভিতর দিয়ে যেতে পছন্দ করে,
তার মানে এটা চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হচ্ছে। এই হচ্ছে প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। কিন্তু আমাকে এখন চিনতে হবে কোনটা ডায়াম্যাগনেটিক কোনটা প্যারাম্যাগনেটিক। সেটা চেনার জন্য কি করব, দেখবো যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করেছি, যে যেখানে কী বলে ইলেকট্রন বিন্যাসে দেখবো যে কোনো অ্যাটমের ইলেকট্রন বিন্যাসে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন যদি থাকে ইলেকট্রন বিন্যাসে, তাহলে সেটা অবভিয়াসলি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হবে। আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স হবে। মানে আরেকবার বলছি, যদি কোনো অ্যাটমের ইলেকট্রন বিন্যাসে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হবে। আর যদি আনপেয়ার্ড ইলেকট্রন না থেকে সবই জোড় ইলেকট্রন বা পেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে সেটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স হবে। হয়ে গেল। এবার আমরা দেখব, তার আগে আসছি চুম্বকীয় ভ্রামককে কীভাবে প্রকাশ করা হয়। চুম্বকীয় ভ্রামককে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, √n ইন্টু n+2। একক কি, বিএম। বিএম এর পুরো অর্থ হচ্ছে বোর ম্যাগনেটন। বোর ম্যাগনেটন। So what is n? n is equal to number of unpaired electron. n is equal to number of unpaired electron. অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা হচ্ছে n। একক হচ্ছে বিএম, বোর ম্যাগনেটন। মিউ দিয়ে ডিনোট করা হচ্ছে চুম্বকীয় ভ্রামককে, মিউ ইজ ইকুয়াল টু √n ইন্টু n+2। আনপেয়ার্ড ইলেকট্রন যদি এক হয় তাহলে মিউ ইজ ইকুয়াল টু কত হবে, √3 এত বিএম, মানে 1.732। আচ্ছা, এবার আমি দেখব বিভিন্ন কম্পাউন্ডের ক্ষেত্রে। কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখার আগে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব আয়নের। ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন্স। এতক্ষণ আমরা নিউট্রাল মলিকুলার করেছি। আয়ন্স, তাহলে ফার্স্ট আমি দেখি আমাকে করতে হবে, মনে করছি আমি স্ক্যান্ডেনিয়াম 2+ এক্সিস্টেন্স আছে কি নেই দরকার নেই জানার, আমার করতে হবে, আমি করছি। ঠিক আছে, স্ক্যান্ডেনিয়াম হচ্ছে 21। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার স্ক্যান্ডেনিয়ামের করে ফেলা, তারপর সেখান থেকে ইলেকট্রন দুটো বার করে দেবো। 2+ মানে স্ক্যান্ডেনিয়াম অ্যাটম মেটাল, তার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে ভ্যালেন্স শেল থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে স্ক্যান্ডেনিয়াম 21 দেখি, 1s2 2s2 2p6 10 হয়ে গেছে, 3s2 3p6 18 হয়ে গেছে। 3pর পরে কোথায় আসবে, 4s 2 20 হলো। 3d ভ্যাকেন্ট আছে, 1 2 3 4, 3dতে একটা, তাহলে কটা হয়েছে, 18 19 20 21। এই ছিল শুধু স্ক্যান্ডেনিয়ামের। এটা হচ্ছে শুধু স্ক্যান্ডেনিয়াম, নট স্ক্যান্ডেনিয়াম 3+, 2+। এবার স্ক্যান্ডেনিয়াম 2+ মানে দুটো ইলেকট্রন বার করতে হবে। এবার প্রথমে ইলেকট্রনটা বের করবো কোথা থেকে, ইলেকট্রনটা বের করতে হবে লাস্ট সেল থেকে, ভ্যালেন্স সেল থেকে। এখন ভ্যালেন্স সেল বলতে কোনটাকে বলবো আমরা, 3d না 4s, এটাই হচ্ছে কোশ্চেন। 3d অরবিটাল, যেমন আমরা দেখছি যে 4s অরবিটালে ইলেকট্রন আগে ভর্তি হয়ে গেছে, 3d অরবিটাল ইনকমপ্লিটলি ফিল্ড, তাহলে আমরা 3d অরবিটালটাকে ভ্যালেন্স সেল বলে মনে করতে পারতাম। কিন্তু কথা হচ্ছে যে ভ্যালেন্স সেল হচ্ছে সর্বশেষ কক্ষ, সেটা কোন অরবিটাল আগে ইলেকট্রন ঢুকলো কি ঢুকলো না তার উপর নির্ভর করবে না। আমরা তো ভ্যালেন্স সেলকে দেখব প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। ভ্যালেন্স সেলকে আমরা দেখব কি নাম্বার দিয়ে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার দিয়ে। যে অরবিটালে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, অবভিয়াসলি সেটার পরে
পরের কক্ষ হবে। দুটো অরবিটালের মধ্যে যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেশি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা বেশি, মানে এন এর ভ্যালু বেশি, সেটা পরের কক্ষ হবে। যার এন এর ভ্যালু কম সেটা ভিতরের কক্ষ হবে। যার এন এর ভ্যালু বেশি সেটা বাইরের কক্ষ, যার এন এর ভ্যালু কম সেটা ভিতরের কক্ষ হবে। ঠিক আছে, তাহলে আমি দেখবো যে আমার কনফিউশন হচ্ছে 4s আর 3d। তাহলে 4s 3dর মধ্যে কার এন এর ভ্যালু বেশি? 4s। তাহলে 4sটা হবে বাইরের কক্ষ, 3d এন এর ভ্যালু কম, তাই 3d হবে ভিতরের কক্ষ। তাহলে এখন আমাকে কি করতে হবে? দুটো ইলেকট্রন বার করতে হবে। কোথা থেকে বেরোবে? ভালো করে বোঝা যাচ্ছে 4s থেকে বেরিয়ে যাবে। কেন? 4s হচ্ছে বাইরের কক্ষ। তাহলে আমি যদি লিখি, এইবার লিখবো যে স্ক্যান্ডিনিয়াম 2+, এই 4s থেকে দুটো ইলেকট্রন বার করে দিলাম। এটা হচ্ছে, এটার এখন স্ক্যান্ডিনিয়ামের নেই, এখন স্ক্যান্ডিনিয়াম 2+ হয়ে গেছে। তো স্ক্যান্ডিনিয়াম 2+ এর ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? 3d1। বোঝা গেল এটা? স্ক্যান্ডিনিয়াম 2+। এবার আমাকে করতে হবে মিউ। মিউ ইজিক্যাল টু কত? √n × n+2, এত bm। তাহলে n কত? এখানে 1, একটাই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, অযুগ্ম ইলেকট্রন। তাহলে n এর ভ্যালু 1 বসাই, 1 + 2 এত bm ইকুয়াল টু √3 bm, মানে 1.732। এর ভ্যালু হচ্ছে 1.732 স্ক্যান্ডিনিয়াম 2+ এর ম্যাগনেটিক মোমেন্ট। বোঝা গেল? এবার আমি করব Fe3+। ইজি জিনিস, খুব সোজা জিনিস। Fe3+ এর জন্য করার চেষ্টা করছি। তাহলে Fe3+ এর জন্য আগে Fe রাখতে হবে 26 Fe। তার আমাকে ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা, টোটাল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে ফেলি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 হয়ে গেছে 18। এবার আসবে 4s2, 6টা বাকি আছে, d6। হয়ে গেল। এবার আমাকে করতে হবে 3+। এটা শুধু আয়রন হলো। এবার হচ্ছে 3+, আয়রন 3+ করতে গেলে 3টে ইলেকট্রন বের করতে হবে। কোথা থেকে বেরোবো? এটা 4s, এটা 3d। তাহলে 4s থেকে শেষে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। আরও একটা ইলেকট্রন বের করতে হবে। কোথা থেকে বের করবো? 3d থেকে। এই যে এটা বেরিয়ে গেল। তাহলে এই হচ্ছে Fe3+। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, শেষে হচ্ছে 3d5। এইটা হচ্ছে Fe3+ এর জন্য। তাহলে এর জন্য মিউ ইজিক্যাল টু বের করে ফেলি, √n × n+2, এত বোর ম্যাগনেটন। তাহলে n এর ভ্যালু কত? এখানে n হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, n = 5। 5টাই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, n = 5। n = 5টা বসিয়ে দিই। 5 × 5 + 2 এত bm বোর ম্যাগনেটন, √35, 5 × 7 = 35 বোর ম্যাগনেটন। হয়ে গেল। তাহলে বোঝা গেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন্স। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি? যে ইলেকট্রন যখন ঢুকবে তখন n+l রুল মেনে ঢুকবে, কিন্তু যখন বেরোবে তখন কিন্তু আর n+l রুল মানবে না। ঠিক আছে? তাহলে এবার করবো Fe2+। Fe2+ করবো। তাহলে তার ভ্যালেন্স সেল দেখি, একই জিনিস। 1s2, টোটাল সেল ইলেকট্রনিক কনফিগারেশন 2s2, 2p6, 3s2, 3p6, 3p6। এবার কি হচ্ছে? 4s2, 3d6। এটা হচ্ছে Fe। এটা হলো Fe। Fe2+ যদি আমি করতে চাই, এটা টোটালটা হচ্ছে Fe। কিন্তু যদি আমি Fe2+ করতে চাই তাহলে কী করবো? এই ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশনটা, ভ্যালেন্সিয়ালের যেটা 4s সেটা বাদ দিয়ে দেবো। দুটো বাদ দিয়ে দিলাম, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, 2+ হয়ে গেছে।
তো এখানে Fe2 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 এটা হয়ে গেছে 3d6। তাহলে এখন আমাকে 3d6 হচ্ছে এর ভ্যালেন্স শেল। এবার আমাকে মিউ বার করতে হবে। এটা Fe, এইখানে যখন হয়েছে তখন Fe2 প্লাস হয়ে গেছে, দুটো ইলেকট্রন বেরিয়েছে, মিউ বার করতে হবে। তাহলে এখানে n √n × n+2 আনপেয়ার্ড ইলেকট্রন কত আছে শেষ কক্ষে? শেষ কক্ষে 4টে, 2 3 4, d অরবিটালে 4টে। তাহলে 4 × 4 + 2 এত বোর ম্যাগনেটন। তাহলে √4 × 6 √24 bm, √24 বোর ম্যাগনেটন। তাহলে বোঝা যাচ্ছে Fe3 প্লাসের ম্যাগনেটিক মুভমেন্ট বেশি, Fe2 প্লাসের ম্যাগনেটিক মুভমেন্ট কম। এইটাই হচ্ছে ম্যাগনেটিক মুভমেন্ট বের করার একটা মানে উদ্দেশ্য। তার কারণ হচ্ছে কোন অরবিটাল, কোন অ্যাটম বা কোন আয়ন সবচেয়ে বেশি প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক হচ্ছে দুটো অ্যাটমই, Fe3 প্লাস Fe2 প্লাস দুটোই প্যারাম্যাগনেটিক। বাট কার প্যারাম্যাগনেটিক ক্যারেক্টারটা বেশি, প্যারাম্যাগনেটিজমটা কার বেশি, সেটা জানার জন্য আমাকে মিউ ভ্যালুটা জানতে হয়। আমি শুধু আয়নের জন্য করছি বলে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক শুধু আয়নের হয় তা না, তোমরা অ্যাটমের জন্যও করতে পারো। যেমন অক্সিজেন দেখতে পারো, অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করবে, দিয়ে তার সেটা প্যারাম্যাগনেটিক, এটা বাড়ির কাজ থাকবে। অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন করবে, দেখবে যে সেটা ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। নাইট্রোজেন করবে, দেখবে কার প্যারাম্যাগনেটিসিটি ডায়াম্যাগনেটিসিটি বেশি, কার প্যারাম্যাগনেটিসিটি বেশি, এই দুটো করবে। এবার আমি তোমাদেরকে কাজ দিচ্ছি Mn2 প্লাস, Mn3 প্লাস, আর কি করবে, এগুলো সব HW হোমওয়ার্ক। তারপরে করবে কোবাল্ট 2 প্লাস, নিকেল 2 প্লাস, কপার 2 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাস। এগুলো ইলেকট্রনিক কনফিগারেশন করবে, প্লাস ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক সেটা বলবে। এগুলো ইলেকট্রনিক কনফিগারেশন করবে, প্লাস বলবে যে ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক। এটা হচ্ছে বাড়ির কাজ থাকবে এইগুলো। এবং ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক বলার পর তাদের মিউ ভ্যালুটা বার করবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আমি বাকিটুকুটা কভার করে দেবো।